ধর্মের নামে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই লাইনের সঙ্গে আপাতত অনেকেই বিষয়গুলো সম্বন্ধে জানেন। আমি ঠিক কি বেসিসে এই কথাটা বললাম, তার কারণ ইতিমধ্যেই ধর্ম সাম্প্রদায়িকতা সব বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিক আঙিনায় সমস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত। বাংলাদেশ এখন সংবাদ শিরোনাম বিভিন্ন জায়গায়, বিশেষ করে সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তা নিয়ে সবাই নানান রকমভাবে, কখনো বুদ্ধিজীবী মহল, কখনো রাজনৈতিক মহল বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। সংবাদ মাধ্যমের কর্মীরাও সেই বিষয় নিয়ে বারবার করে সংবাদ করছেন। আমরা ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে একের পর এক প্যানেল ডিসকাশন করছি এবং তার সঙ্গে সঙ্গে খবরও করছি। তার কারণ আমরা মনে করি সংখ্যালঘু, তাদের জাতি ধর্ম যাই হোক না কেন, তারা সংকটে, অর্থাৎ সমস্ত মানব জাতি সংকটে রয়েছে। আর ঠিক সে কারণের জন্যই আমাদের এই প্রতিবেদনগুলো থাকে, আমাদের এই নিউজ ডিসকাশন থাকে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটার সন্ধ্যে 7টা। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা চিন্ময় কৃষ্ণ দাসের আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানি রয়েছে। আর ঠিক সেই শুনানির আগে তার যে আইনজীবী রয়েছেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই আইনজীবীর অসুস্থতা নিয়েই এখন তোড়জোড় আরও তুঙ্গে। ঠিক কী হবে চিন্ময় কৃষ্ণ দাসের ভবিষ্যৎ? আবারও ভাগ্য নির্ধারণ ঠিকঠাক হবে কি, নাকি চিন্ময় কৃষ্ণ দাসকে আবারও হেফাজতে রাখতে হবে, হেফাজতে থাকতে হবে? আজ এই বিষয় নিয়ে আমাদের আলোচনা সভা, কিন্তু তার আগে এটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাস দেড়েক আগে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে। তার জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রামের আদালত। নিজের পক্ষে লড়ার জন্য প্রথমে কোনো আইনজীবীও পাননি এই সংখ্যালঘু নেতা। বৃহস্পতিবার তার জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রামে। সেই শুনানির আগে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের ওপর। এদিকে বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএমে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে। আগের চেয়ে সুস্থ রয়েছেন তিনি, তবে বুকে চিনচিনে ব্যথা এখনও রয়েছে। মঙ্গলবার রাতে রবীন্দ্রের শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। বুধবার সকালেও ডাক্তারেরা তাকে দেখে গিয়েছেন। আরও কয়েকটি শারীরিক পরীক্ষা করা হতে পারে তার। তিনি এসএসকেএমের হৃদরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়ছেন রবীন্দ্র। চলতি মাসে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের ছেলে রাহুলের বাড়িতে থাকছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। বুধবারই দেশে ফেরার কথা ছিল তার, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কথায় মামলা নিয়ে চিন্তায় আছি, বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে পারবো কিনা নিশ্চিত নই। বাংলাদেশের হিন্দু জাগরণ জোট চিন্ময় কৃষ্ণের পক্ষে 25 জন আইনজীবীর প্যানেল তৈরি করেছে। প্যানেলে আছে ঢাকার 15 জন এবং চট্টগ্রামের 10 জন আইনজীবী। এখন দেখার কি হয় বৃহস্পতিবার। আদালতে ফের বাধা পাবেন না তো চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা? আদালতে দেখা যাবে না তো মৌলবাদীদের আস্ফালন? শোনা যাবে না তো মৌলবাদীদের হুঙ্কার? হবে তো শুনানি, নাকি ফের বিচারের নামে প্রহসন দেখবে বিশ্ব? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এ বিষয় নিয়ে ডিসকাশনে আসবো, তার আগে পরিচয় পর্ব সর্ব। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় অমলেন্দু দত্ত, অ্যাডভোকেট, বিজেপি সমর্থক। জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। জুড়ে গিয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় প্রশান্ত কুমার শীল, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলার এই শোতে। আমি প্রথমেই একটু জানার চেষ্টা করব প্রশান্তবাবু থেকে। প্রশান্তবাবু, বাংলাদেশের আবহাওয়াটি কেমন রয়েছে এখন, আজ বুধবার? আপনি যথার্থই বলেছেন যে নিউজের মধ্যে আসলে পরিস্থিতি খুব একটা মানে আধো মধ্যে আছি আমরা। খুব আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে প্রহর গুনছি। আমাদের প্রায় 2.5 কোটি মানুষ হিন্দু সনাতনী যারা আছেন, সংখ্যায় কিন্তু মানে পার্সেন্টেজে যতটুকু আপনারা কম দেখেন, অনেকে 7%, 8% বলে, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু কোনো অংশে আপনার বৃহত্তর নেপালের চেয়ে কিন্তু কম নেই। সনাতনীরা কিন্তু এখানে আছে, দীর্ঘদিন ধরে লড়াই করছে তাদের স্বাধীনতার সংগ্রামের পর থেকে। 1971 সালে যে সংখ্যাটা প্রায় 23% ছিল, আজ অব্দি 2024-এ সেই পার্সেন্টেজ এখন নেমে দাঁড়িয়ে গেছে অলমোস্ট 8 এর মধ্যে, 8% এর মধ্যে আছে। তাহলে ডিক্রিজিং হচ্ছে। আপনি সিনারিটা অনেকটা ক্লিয়ার। তো এর অনেকগুলো যুগে আমরা দেখছি, বিভিন্ন টাইম বা প্যারালাল অ্যারেনাতে আমরা দেখছি যে সংখ্যালঘুরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে টার্গেট হয়েছে। তো সংখ্যালঘু নিয়ে কথা বলার জন্য
আপাতপক্ষে আমরা মানে সেই অর্থে কোনো মানুষকে আমরা সে অর্থে পাইনি। তো আমাদের চরম সৌভাগ্য যে ভারত এই যে রজনীতে বা এই বেল্টে মানে ভারত ভূমি বা আমরা বলি যে বা এই যে উপমহাদেশের যে সাবকন্টিনেন্ট যে বেল্টে একজন আমরা সন্ন্যাসী পেয়েছি, সাধু পেয়েছি, সন্ত পেয়েছি, যে হিন্দুদের প্রকৃত অর্থে যে যে আমরা বলতে পারি যে সলিডারিটি বিল্ডিং এর জন্য যিনি কাজ করেন, যেটা প্রতীয়মান হয়েছে। তো তিনি আমাদের সামনে এসেছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন গিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। এবং তিনি যে আমাদের যে হিন্দুদের যে যে দীর্ঘদিনের যে যে বাধা বিপত্তি, যে সংগ্রাম, যে অনুরাগ, যে বিরাগ, এই যে এই বিষয়গুলোকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলে দলে বিভিন্ন দল আমাদেরকে আসলে আহ আহ, এক এক প্রশান্তবাবু, আবারও আপনার কাছে আসবো, সামগ্রিক পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করবো। তার কারণ ব্যাক টু ব্যাক অনেকগুলো শো করেছি আমরা বাংলাদেশ নিয়ে। আমি জয়দেববাবুর কাছে যাব। জয়দেববাবু, দীর্ঘ 1 মাস 2 মাস ধরে এই একই ডিসকাশনের ওপর আমি প্যানেল ডিসকাশন টানা করে গিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এখনও পর্যন্ত না ভারত কোনো সমাধান সূত্র বের করে দিতে পারছে বাংলাদেশের জন্য, না বাংলাদেশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরিয়ে এসছে। আমরা অত্যন্ত হেল্পলেস ফিল করছি এখন। তার কারণ সংখ্যালঘুর কোনো আলাদা করে ধর্ম ডিস্টিংগুইশ করার আমাদের ইচ্ছে নেই। আমাদের প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত হচ্ছে এবং দিনের পর দিন তারা অত্যাচার ভোগ করছেন। আমার প্রশ্ন এখনও পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের যারাই আইনজীবী হওয়ার চেষ্টা করেছেন তাদের প্রত্যেককে হয় এমনভাবে মেডিকেলি সাফার করতে হয়েছে, অথবা গতকাল হঠাৎ করে রবীন্দ্র ঘোষ তিনিও অসুস্থ। জয়দেববাবু, আন্তর্জাতিক বিষয়ে আমাদের কিছু সীমারেখা মেনে চলতে হয়। এটি একটি পররাষ্ট্র বিষয় এবং একটা বৈদেশিক নীতি, বিদেশ নীতির প্রসঙ্গে যখন আমরা আলোচনা করছি তখন আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ ইউনাইটেড নেশনস এর অন্তর্ভুক্ত একটি দেশ এবং বাংলাদেশও ইউনাইটেড নেশনস এর অন্তর্ভুক্ত একটি দেশ। এদের সকলেরই দায়বদ্ধতা ইউনাইটেড নেশনস এর কাছে রয়েছে অন্তররাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরে। ভারত সরকার যদি ইন্টারেস্টেড ফিল করে যে তার নেবার কান্ট্রিতে কোনোভাবে গণতন্ত্র বিপন্ন বা সেই দেশের সার্বভৌমত্ব বা যে কোনো মানুষের হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, সেক্ষেত্রে ভারত সরকার অবিলম্বে ইউনাইটেড নেশনের হস্তক্ষেপ দাবি করতে পারে এবং অ্যামনেস্টি থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর যে সমস্ত সংস্থা রয়েছে যারা বিশ্বজুড়ে কাজ করছে তাদের সঙ্গেও সহযোগিতা আদান প্রদান করতে পারে। এরকম কোনো প্রসেস বা এরকম কোনো মুভমেন্ট ভারত সরকার নেয়নি। অর্থাৎ ভারত সরকার বিশ্বাস করে যে বাংলাদেশের এটা একটি আভ্যন্তরীণ ম্যাটার এবং এটি বাংলাদেশিদের ওপর হওয়া একটি অত্যাচার। ভারতবর্ষে আমরা এটিকে হিন্দু মুসলিম হিন্দু অত্যাচারিত, সংখ্যালঘু অত্যাচারিত বিভিন্ন ডাইলেমায় আমরা এটাকে ডিফাইন করার চেষ্টা করছি। কিন্তু ভারত সরকার এবং তার পররাষ্ট্র দপ্তর এবং বিদেশ দপ্তর আজ পর্যন্ত কোনো স্যাংশন পর্যন্ত করেনি। আপনি দেখুন গাজা এবং প্যালেস্তাইন, ইউক্রেন এবং রাশিয়া পারস্পরিক দেশ হবার পরেও তাদের মধ্যে বৈরতা হবার পরে দুটো দেশের মধ্যে যে কম্বিনেশনস তৈরি হয়েছে সেই রকম কোনো কম্বিনেশনস কিন্তু ভারত সরকার যায়নি। ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ওষুধপত্র, খাবার, সবজি, জিনিসপত্র অ্যাজ ইট ইজ অ্যাজ রেগুলার পেট্রোপোল থেকে কিন্তু বাংলাদেশে যাচ্ছে। অর্থাৎ ভারত সরকার চাইছে যে এটাকে বাংলাদেশের একটি আভ্যন্তরীণ বিষয় হিসেবে চিহ্নিত করে তার সমাধান সূত্র বাংলাদেশকেই বার করতে হবে, বা যদি কোনো অন্য দেশ এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু যদি ভারতবর্ষ এর মধ্যে ইন্টারফেয়ার করে সঙ্গে সঙ্গে কিন্তু বাকি দেশগুলো কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করবে এবং সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কারণ বাংলাদেশের ভেতরে যদি কোনো ইন্টারফারেন্স করার হতো, ভারত সরকারে আপনারা যতটা টাইম আপনাদের প্যানেলে বা আপনাদের টোটাল যে মিডিয়াতে যত ঘন্টা চর্চা হয়েছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া চ্যানেলে, আশা করি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র দপ্তরের যিনি জয়শঙ্করজি, ওনার কাছে এবং অমিত শাহ প্রত্যেকের কাছে এই বার্তা চলে গেছে যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা নিয়ে খুবই চিন্তিত এবং সে জায়গা থেকে তথাকথিত হিন্দু হৃদয় সম্রাট যশস্বী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যদি কোনো ইন্টেনশন থাকতো
এবং কোনো ডিজায়ার থাকতো এবং ইন্টেনশনালটা যদি ডেলিবারেটলি তিনি নিতে চাইতেন, নিঃসন্দেহে এতক্ষণে ইন্টারন্যাশনাল ফোরামে অন্তত সেটাকে তুলে ধরতেন, ইউনাইটেড নেশনস মুভ করতেন। কিন্তু কোনো ইউনাইটেড নেশনস মুভ করা বা কোনো রকম ভাবে কোনো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কাছেও অ্যাপিল করা ভারত সরকারের তরফ থেকে আমরা দেখিনি। এখানে প্রশ্ন হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ গোস্বামী সঙ্গে যেটি ঘটেছে সেটার জন্য বাংলাদেশের সরি আই এম এক্সট্রিমলি সরি, ওনার জন্য বাংলাদেশে যে সমস্ত ওনার শুভানুধ্যায়ী রয়েছে বা ওনার যারা ওয়েল উইশার রয়েছে, কারণ বাংলাদেশে আমাদের রামকৃষ্ণ মিশনও রয়েছে, ভারত সেবাশ্রম সংঘও রয়েছে এবং বহু আরো অন্যান্য সংগঠন রয়েছে, তারাও যদি মুভমেন্ট করতো তাহলেও আমরা বুঝতে পারতাম যে ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি ডিল করা হচ্ছে। কিন্তু সেই প্রসঙ্গে ব্যাপারটাকে ভারতে যে অ্যাঙ্গেলে দেখা হচ্ছে, বাংলাদেশে যারা রয়েছে, বাংলাদেশে রামকৃষ্ণ মিশন বা আরো যারা হিন্দু সংগঠন বা যারা সংখ্যালঘু সংগঠন যেগুলো রয়েছেন বা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, তারাও তো রাগ কাটছে না। অতএব এই ব্যাপারটিকে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা হিসেবেই ভারত সরকার দেখতে চাইছে এবং ভারত সরকার এটার মধ্যে কোনোভাবে নিজেকে জড়িয়ে ফেলতে চাইছে না বলে কোনো রকমের স্যাংশনও তো নেয়নি। যুদ্ধ তো অনেক দূরের কথা। আমি বিভিন্ন প্যানেলে অমলেন্দু বাবু ছিল, আমি সেখানেও বলেছিলাম যদি আপনাদের হৃদয় কাঁপে হিন্দুর জন্য তাহলে অমলেন্দু বাবুর থ্রু দিয়েই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন না মুভমেন্ট করতে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। এক কথায় ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করে ওনাকে তুলে নিয়ে আসাই তো যায়, ভারতের তো সেই ক্ষমতা রয়েছে। কিন্তু সেই পথে ভারত সরকার যেতে চাইছে না, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা, সেইভাবেই ভারত সরকার এটাকে ডিল করতে চাইছে। না, অনেক বড় কথা বললেন জয়দেববাবু। আমি ঠিক এই কথা নিয়ে সরাসরি একটু অমলেন্দুবাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। অমলেন্দুবাবু, জয়দেববাবু বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করে তাকে উঠিয়ে নিয়ে আসার কথা, অর্থাৎ যদি আপনারা সত্যি এতটা তৎপর থাকেন। আমি যদিও বা আজ ভারতের পলিটিক্স নিয়ে যাব না, আমি জানার চেষ্টা করব, কেননা আগামীকাল রয়েছে শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের এই যাবতীয় মামলা নিয়ে। আমি অমলেন্দুদার কাছে অতি দ্রুত এই অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করব। শুভ সন্ধ্যা অঞ্জনদা। সর্বপ্রথম আপনাদের রাইট টিভির যারা আমরা কো প্যানেলিস্ট আছি সবাইকে এবং সমস্ত দর্শককে আজকে শুভ কল্পতরু দিবস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের, এবং তার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার। আজকে সব থেকে বড় কথা, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটা আপনারা আমাদের প্রথম দিন থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর যেদিন অ্যারেস্ট হয়েছিলেন সেদিনের আগে, যেদিন থেকে ইউনিশ সরকার, এই সরকার বলাটা ভুল, ইউনিশ প্রশাসন, কেননা বাংলাদেশে কোনো সরকার এখন নেই আপাত দৃষ্টিতে, যেদিন থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে, তাদের প্রধানমন্ত্রীর বাসভবন লুট থেকে শুরু করে, তো যেদিন প্রধানমন্ত্রীর বাসভবনের আসবাবপত্র তারা লুট করলো, সেদিনই বাংলাদেশের তাদের হাতে ক্ষমতা যাচ্ছে তারা প্রমাণটা সেদিনই দিয়েছে। কেননা কোনো সরকারের, কোনো ভদ্র সমাজে কোনো সরকার হয় গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে অথবা আন্দোলনের মাধ্যমে অনেক সময় সরকার পরিবর্তন হয়, কিন্তু যেদিন ওই সরকারের পরিবর্তনের মাধ্যমে বা প্রধানমন্ত্রী দেশ থেকে বেরিয়ে আসার পরেই পরক্ষণেই তাদের বাসভবন লুটতারাজ হয়েছিল, বাসভবনের খাদ্যদ্রব্য গিয়ে খাওয়া হচ্ছিল, ইভিন এমন সব কাজ করা হয়েছিল যেটা আপনাদের দেখাতেও ব্লার করে দেখাতে হয়েছে, যে অন্তর্বাস নিয়েও টানা হিচড়া করা হয়েছে। তো ওই দেশে যে দেশটা এখন অসভ্যদের হাতে চলে গেছে, আপাত দৃষ্টিতে বাংলাদেশ এখন অসভ্যদের হাতে আছে, কোনো সভ্য সমাজের হাতে আছে বলে মনে হয় না। তার জন্য আমাদের বাংলাদেশের যিনি বন্ধু বাংলাদেশ থেকে জয়েন করেছেন, আমরা তার জন্য সহমর্মী এবং তাকে আমরা সাধুবাদ জানাই যে তিনি সাহস করে বাংলাদেশের মাটি থেকে জয়েন করে এখন আমাদের হয়ে কথা বলছেন। এবং আপনারা যে নিরন্তর ওখানকার মানুষের সাথে যোগাযোগ রেখে চলেছেন, আপনাদের সংবাদ মাধ্যম অক্লান্ত পরিশ্রম করে, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই। এখানে ভারত সরকারের ব্যাপার অনেক পরে আসে, এখানে সর্বপ্রথম আসে আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বোনেদের ব্যাপার, যারা বাংলাদেশের ক্ষেত্রে শুধু পররাষ্ট্র, একটা দেশ ভারত যখন দেশ হিসাবে আর একটা দেশের সাথে কোনো কিছু ইস্যুতে জড়াবে, তখন বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতি, ইউনাইটেড নেশনের অনেক বাধ্যবাধকতা এগুলো থাকে, সেগুলো জয়দেব দা আমার পূর্বেও বলেছেন। এবং ভারত সরকার যথেষ্ট এই বিষয় নিয়ে
সংবেদনশীল, তার জন্য আমাদের বিদেশ সচিব নিজে গেছিলেন বাংলাদেশে এবং সেখানে কথাও বলেছেন। এবং আপনারা জানেন যে গতকাল ইউনিস কি করেছেন, আমাদের ভারতের যিনি বিদেশ যে দপ্তর আছে বাংলাদেশে, সেই সচিবালয়ে এসে আমাদের প্রধানমন্ত্রী যিনি মনমোহন সিংজি গত হয়েছেন, উনার শোক বার্তা দিয়ে গেছেন। তো উনি ভারতের সাথে যে সম্পর্ক রাখতে চাইছেন না, বা ভারতকে যেটা আপাত দৃষ্টিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বিএনপির নেতা, কিছু জামাত, কিছু উগ্রবাদী, এরা যে ভারতের বিদ্বেষী কথাবার্তা বলে সাধারণ মানুষকে, বিশেষ করে সেখানকার সংখ্যালঘুদের ভয় দেখাতে চাইছে এবং আতঙ্কবাদী কার্যকলাপ তৈরি করে পশ্চিমবঙ্গকে, সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গকে ব্যস্ত করতে চাইছে। আজকে ওদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে জামাত মদতপুষ্ট, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী মদতপুষ্ট অনুপ্রবেশকারীগুলোকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া। তার জন্য এই প্রশাসন, ইউনিস প্রশাসন প্রথমেই এসে কি করেছে, জেল খুলে দিয়ে জেল থেকে 100-150 জঙ্গিকে বের করে দিয়েছিল বাইরে, যাতে তারা গিয়ে বাইরে জঙ্গি কার্যকলাপ করতে পারে। এবং সেটাই ঘটনা ঘটেছে। আপনারা জানেন নিউ ইয়ার বা 25শে ডিসেম্বরে তারা জলপাইগুড়ি, আমাদের জলপাইগুড়ি বা শিলিগুড়ি ওইসব এরিয়ায় তারা কি করতে চেয়েছিল, কোনো একটা জঙ্গি কার্যকলাপ করতে চেয়েছিল। এবং আজকে যে কলকাতা এসটিএফ এর মাধ্যমে, কলকাতা পুলিশের এসটিএফ এর মাধ্যমে সব পাসপোর্ট চক্র ধরা পড়ছে। আজকে কলকাতা পুলিশের এসটিএফ এর মাধ্যমে জাল আধার কার্ডের তথ্য সব বেরিয়ে আসছে। এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার নিজে ইচ্ছা করে এখানে কাঁটা তারের বেড়া দিতে না দিয়ে, জমি বিবাদ না মিটিয়ে, বাংলাদেশের সাথে যাতে অনুপ্রবেশকারী আদান প্রদান করাতে পারেন। এবং এখানে যারা সংখ্যালঘু বলছেন সেখানে আমাদের দেশে, তারা সেখানে সংখ্যাগুরু এবং আমাদের হিন্দুরা সেখানে সংখ্যালঘু। সেই জন্য সেখানে সংখ্যালঘুদেরকে ভয় দেখানো, একসাথে এখানে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে গোটা ভারতবর্ষে আতঙ্কবাদী কার্যকলাপ চালিয়ে দেওয়া। তার জন্য আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, দিল্লি পুলিশ যখন আইডেন্টিফাই করছে, আপনারা জানেন দিল্লি পুলিশও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করে ধরপাকড় করছে। তাহলে শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গকে ব্যস্ত করছে না, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সরকারি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে সম্পৃক্ত করছে না, তাদের প্রধান দেওয়ার মাধ্যমে ইভিন একটা রাজনৈতিক দলের প্রধানও হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। আপনারা ভাবুন, একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার চালাচ্ছে, ওরা বড় বড় কথা বলে, ওদের দলের টিকিটে জিতে আসা বাংলাদেশি অনুপ্রবেশ। অমলেন্দুবাবু প্লিজ, অমলেন্দুবাবু আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ অমলেন্দুবাবু প্লিজ আমি এখানে সোমেনবাবুর কাছে আসতে বাধ্য হচ্ছি, তার কারণ অমলেন্দুবাবু আপনি এবং জয়দেববাবুর কথা প্রসঙ্গে ইনডিরেক্টলি হলেও যেভাবে ভারতকে আপনারা বিচ্ছেন কিংবা আপনি রাজ্য সরকারকে বিচ্ছেন, আমাদের মধ্যে এখন অনারেবল গেস্ট রয়েছেন যিনি বাংলাদেশ থেকে জুড়েছেন, তিনি প্রথমেই কথা বলা শুরু করেছিলেন ভারতের প্রশংসা নিয়ে। তারপরে যদি এই বার্তালাপগুলো চলে, তার কাছে আমাদের ইমেজটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। অমলেন্দুবাবু প্লিজ, অমলেন্দুবাবু বলার সুযোগ দিয়েছিলাম। আমি একটু সোমেনবাবুর কাছে আসবো। সোমেনবাবু, দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল চিন্ময় কৃষ্ণ দাসের আগামীকাল শুনানি রয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যিনি আইনজীবী হিসেবে ভেবেছিলেন লড়বেন, বলেছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেই ব্যক্তিও এখন হসপিটালাইজড। আসলে আমি এই প্যানেলে এর আগেও বলেছিলাম যে আজকে ভারত রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে দ্বর্থহীন ভাষায় বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত রাষ্ট্রে যে ভূমিকা, তা অত্যন্ত বলবো লজ্জাজনক। এবং একই সঙ্গে আমার মনে হয় যে কিছু ইন্টারনাল লবি গোষ্ঠী থাকে, এই লবি গোষ্ঠী আমরা জানি তারা বিভিন্ন পলিসি মেকিং বডি, যেটা বলা হয় নীতি নির্মাণে, উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এখন মুশকিল হচ্ছে, ভারতকে বলা হচ্ছে যে প্রথম 10টা যে এগিয়ে থাকা অর্থনৈতিক দেশের মধ্যে উঠে আসছে, তাহলে কি আমরা ধরে নেব যে পুঁজি
কে ধরে, ফিনান্সিয়াল স্বার্থকে ধরে সেখানে দাঁড়িয়ে জাতিসত্তা, ধর্মীয় সত্তা, সংখ্যালঘু সত্তা এগুলোর ওপরেও স্থান পাচ্ছে বাণিজ্যিক সত্তা। অর্থাৎ এখানে যে বিভিন্ন প্রকরণ তৈরি করা হয়, বিভিন্ন কূটনীতির মাধ্যমে যে মিথ্যা তৈরি করা হচ্ছে, রাজ্য সরকার তৈরি ছেড়ে দিচ্ছে বলটা বিএসএফ এর কাছে, আবার কেন্দ্রীয় সরকার এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা বলে সেই বলটায় এক কমপ্লিট উদাসীনতা দেখা দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আজকে কেন্দ্রীয় সরকার যে উদাসীনতা দেখা দিচ্ছে, সেই উদাসীনতার অন্যতম লজিক হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্র। যখন দেখতে পাচ্ছি ওখান থেকে একটা দাবানল উঠে আসছে, সেটা কি কখনো যে বলা যায় যে এটা আমার দেশকে স্পর্শ করবে না? তাই কি অদ্ভুত এক ডিপ্লোমেসি মুশকিল হয়ে দাঁড়াচ্ছে এই ভারতের কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। দ্বিতীয়ত, রাজ্য সরকারের ক্ষেত্রে বিএসএফ এর ঘাড়ে যে দোষ চাপানো হচ্ছে, এটাও বলা সত্য যে বিএসএফ এর দোষ কিছু অংশে আছে, কিন্তু তারা আছে বলেই হয়তো আজকে আমরা এই প্যানেল ডিসকাশনে বাড়িতে বসে বা স্টুডিওতে বসে অনেকটা নিরাপদের সঙ্গে করতে পারছি। অর্থাৎ এই দুই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ফাঁদে পড়ে বলা যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে। অর্থাৎ তাদের ওপার বাংলায় যারা অসহায় আর্তনাদ করছে, আমাদের মনে রাখতে হবে এক সময় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে আক্রমণ করেছিল এই অজুহাতে সাদ্দাম হোসেনের যে তার দ্বারা আরেকটা ওই ধর্মীয় সম্প্রদায়ের আরেক জনজাতিকে নিষ্পেষিত করা হচ্ছে, এবং তার দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী তাদের আগে পাবলিক ওপিনিয়ন, বিশ্ব ওপিনিয়ন তৈরি করে। অর্থাৎ এই যে কর্মকুশলতা সেই জায়গায় ভূমিকা পালন করে রাষ্ট্রনেতা। তাহলে আমরা কি ধরতে পারি আমাদের এত বেশি প্রচার করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রচার শান্তির দূত হিসাবে। তাহলে আমার পাশের বাড়ি যখন শান্তির আগুন জ্বলছে, আমার এই বিরাট নর্থে আক্রান্ত হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে আকাশে উঠছে যুদ্ধ বিমান, মাটিতে দাঁড়িয়ে আমি গাইবো যে কৃষ্ণ ভগবান। অর্থাৎ এই যে শান্তি এবং যে বিচারের কথা কালকে বলা হচ্ছে, এটা আর কিছু নয়, পুরো দেশটা তো এখন মকারি অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের নামে প্রহসন। কালকেও সেই প্রহসন হবে, এবং প্রহসনের নাট্য যে স্ক্রিপ্ট আগে থেকেই তৈরি করা আছে। সুতরাং এই যে দলাদলি আর কোলাকুলির মধ্যে এই যে আমাদের পাশের দেশ এতদিন ধরে জ্বলছে, হিন্দুরা এতদিন ধরে দীর্ঘ ইতিহাস ধরে মার খেয়ে আসছে, তার বিরুদ্ধে আমি বলছি আগ্রাসন নয়, কিন্তু বড় দেশ হিসাবে তার যে কর্তব্য, সেইটার ক্ষেত্রে আমরা বলছি এক অদ্ভুত শীত ঘুমে থাকা এক ডিপ্লোমেসিতে আশ্রয় নিচ্ছে ভারত সরকার। আমার সন্দেহ আছে এর পেছনে যেটা বলছি, যেটা হচ্ছে বড় হয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থ। সেই স্বার্থকে পরিপূর্ণ করবার জন্যই এই নীরবতা, যেটা আমি ভারত রাষ্ট্রের নাগরিক হিসাবে দর্থহীন ভাষায় নিন্দা করছি। আমি জাস্ট এক সেকেন্ড নেব, সেটা আমরা পূর্বের ইতিহাসে তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা পাইনি, কিন্তু এই ধরনের জিনিস চলতে থাকলে আগামী দিনে কি বলা যায় যে তামিলরা যেমন শ্রীলঙ্কায় নিজেদের পথ নিজেরা বেছে নিয়েছিল, বাংলাদেশের নাগরিকও যখন ভারতের প্রতি আর আশ্রয় পাবে না, তখন তারা তাদের পথ নিজেরাই বেছে নেবে। বেশ, আমি ঠিক এই জায়গাতে প্রশান্ত বাবুর কাছে চলে যাব। প্রশান্ত বাবু, প্রথমে তো আপনাকে
অনেক ধন্যবাদ। আপনি জয়েন করেছেন বাংলাদেশ থেকে। বিশেষ করুন আমার আপনাকে হ্যাপি নিউ ইয়ার বলার মতো ক্ষমতা বা সাহস কোনোটাই নেই, তার কারণ আপনারা যেভাবে সেখানে লড়াইটা করছেন, যেভাবে আমরা ফুটেজগুলো অন্ততপক্ষে দেখতে পাচ্ছি, আমরা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে, অনেক রকম মতামত থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি সত্যি আপনারা সেখানে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এ পর্যায়ে এসে আপনাকে হ্যাপি নিউ ইয়ার বলার মতো ক্ষমতা বা সাহস আমার নেই। আমার প্রশ্ন শুধু একটি জায়গাতেই রয়েছে প্রশান্তবাবু, এই মুহূর্তে যে আপনি প্যানেল ডিসকাশন বসে রয়েছেন, ভয় করছে? না না, অবশ্যই মিডিয়ার সামনে বলতে গেলে আমাদের অনেক শব্দ মেপে কথা বলতে হয়, কারণ এটা সার্ভেলেন্স হয়, অনেক কিছু দেখে, রাষ্ট্রের বিরুদ্ধে যায় কিনা। আবার আমরা আমাদের মিডিয়াতে একটা একটা খুব ওপেন একটা বয়ান আছে, যে সেটা হচ্ছে কি মানে মানে মাইনরিটি নিউজ গুলো তেমন একটা প্রকাশ পায় না, এটা আপনারাও জানেন। একদম এটাকে কিল করা হয়, সাংবাদিকতার ভাষায় যেটাকে নিউজ কিল করা হয়, এবং এখানে এক ধরনের মেজরিটি বয়ান রেডি করা হয় যে আসলে হিন্দুরা নির্যাতিত না। এখন আপনি যদি মেজরিটি বয়ান যদি দেখেন, যে আপনাকে দেখবে যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা বয়ান এটা ক্রিয়েট করে দিচ্ছে সামহাউ, সেটা হচ্ছে কি এখানে হিন্দুরা আসলে নির্যাতিত না। কিন্তু আপনি যখন গ্রাউন্ড স্টোরিতে যাবেন, আপনি যখন রিয়েলিটিতে যাবেন, তখন আপনি বুঝবেন যে আসলে হিন্দুরা আসলে নির্যাতিত হচ্ছে কিনা। তো হিন্দুরা নির্যাতিত হচ্ছে কিনার জন্য, এটার জন্য আসলে খুব বেশি পরিমাণে আপনি স্ট্যাটিস্টিক্যাল বা ডাটা অ্যানালিসিস করতে হবে না। আপনি জাস্ট চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে আসলে এখন মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি কোনো কিছুই আসলে আপনার ধামা চাপা দিতে পারবেন না, এটার সাথে সাথেই আপনার স্কুলিং এর মতন আপনার ছড়িয়ে পড়ে। সো আর আপনি আগ্রহ থাকলেও কিন্তু আসলে কি হবে না কেন, আপনার স্কুলিং এর মতো সেই বিষয়টা চলে আসছে। তো গোটা বিষয়টাই হচ্ছে কি আসলে আমরা যে দোষারোপের যে রাজনীতি, সেই জায়গাটাকে আসলে আমাদের প্রকৃত অর্থে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমরা এই যে দোষ দিয়ে টেবিল পাস, আমরা পিলো পাসের মতন, আমি করছি না তুমি করছো, তুমি করছো না আমি করছি, এই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে যদি না আসতে পারি, আসলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। তো বাংলাদেশের যে সমস্যাটা আসলে এই সাউথ এশিয়াতে সমস্যা, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। 1947 থেকে চলে আসছে যে মাইনরিটির উপর আঘাত প্রথম 1947 দেশভাগের আগে নোয়াখালী থেকে শুরু হয়েছে। আপনারা তো এই হত্যাকাণ্ডের বিচারগুলো করেননি, মহাত্মা গান্ধী ছিলেন তখন। আই সরি টু সে দ্যাট এই ইতিহাসগুলো আপনাকে ক্রনোলজিক্যালি মেনটেন করতে। আজকে আপনি পশ্চিমবঙ্গের কথা বললেন, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক এরেনা আজ থেকে 20 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে, এবং আজ থেকে 20 বছর পরে, 30 বছর পরে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কি হবে। ফর দ্য সেম সিনারিও ইউ ক্যান সি ইন বাংলাদেশ, দেয়ার ইজ নাথিং বিহাইন্ড। ইউ ক্যান আপনি এটাকে কম্পারেটিভলি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে আমি তেমন একটা কি বলবো, তারতম্যের যুগে যাবে না, ভেরি রাইট অ্যালার্মিং। এগুলো কিন্তু হচ্ছে, আমরা কিন্তু দেখে শিখতে হবে, না হয় বুঝে শিখতে হবে, না হয় আপনাকে পর্যবেক্ষণ করে শিখতে হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের মাঝে খুব ব্যথিত করে। আমাদের আপনি প্রথমে যে কোশ্চেনটা রেখেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে, যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে আমি বলেছি যে আসলে উনি এখন বৃহত্তর সনাতনী, শুধু বাঙালি সনাতনী না, আমি বলতে পারি যে পুরো হিন্দু একটা জনগোষ্ঠীর মধ্যে এটা উনি আলোড়িত একজন সাধু সন্ত ব্রহ্মচারী, যিনি হচ্ছে গিয়ে পুরোদস্তুর একজন ব্রহ্মচর্য পালন করেন, সাধু সন্ত নিরামিষ ভোজী, এবং তিনি আজকে হিন্দুদের মননে বা হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। তো এটা একদিনে হয়নি। হিন্দুরা যে আজকে দীর্ঘদিন ধরে যে আছে পদচ্যুত, গদিচ্যুত, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে বিভিন্ন নেতা বানিয়ে তাদেরকে আজকে বিভিন্ন সময় বলির পাঠা করেছে, কিন্তু তিনি কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে, কোন রাজনৈতিক মেরুকরণকে বাদ দিয়ে উনি একজন সাধু আজকে মাঠে নেমেছেন। কিসের জন্য? ধর্মযুদ্ধের জন্য। সে গীতার যে অমীয় বাণী, সে গীতার অমীয় বাণীকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আজকে মাঠে নেমেছেন। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনো যখন সাধু যখন মাঠে নামে, তখন আমাকে বুঝতে হবে যে ধর্মের বার্তা নিয়ে কিন্তু না মাঠে নামছে। তো যাই হোক, আমরা দেখেছি এই চিন্ময় প্রভুকে একটা মিথ্যা একটা পরিচিত একটা মামলা দিয়ে, সামান্য একটা মামলা দিয়ে তাকে আদালতে গ্রেপ্তার করা হলো, এবং আদালত প্রাঙ্গণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো, এবং সেটা একটা আইনজীবী মারা যায়। যদিও আমরা সেটা সুস্থ তদন্ত বিচার চাচ্ছি, যে কে বা কারা আদালত প্রাঙ্গণে একটা হলো, এটার মধ্যে কোনো কনস্পিরেসি থিওরি আছে কিনা, এটা কিন্তু আমাদের বিষয় দেখতে হবে। তো কেন এই জিনিসগুলো নিয়ে আবার আমরা দেখছি যে আইনজীবীরা দাঁড়াতে পারছে না, তাদেরকে বিভিন্ন ধরনের চেম্বারে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। 25 জন আইনজীবী প্যানেল তো তৈরি করা হয়েছে। আমি আপনাকে বলছি, এটা 25 জন আইনজীবী প্যানেল তো এখন, উনি যখন প্রথম দিন সওয়াল করেন,
উনি যখন প্রথম দিন সওয়াল করেন উনি 51 জন আইনজীবী ছিলেন ওনার পক্ষে, শক্তিপীঠের যে 51 জন, সে 51 জনই দাঁড়িয়েছিলেন। এরপরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আদালত চত্বরে, আপনিও জানেন। এরপর বিভিন্ন পরিক্রমায় আপনারা খবর করেছেন যে ওই সমস্ত আইনজীবী যারা দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে গণহারে মামলা দেওয়া হয়েছে, এবং তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত, এখনো পর্যন্ত তারা চেম্বার করতে পারছে না আদালত ভবনে। তারা কিন্তু সওয়াল, তাদের জীবিকা পর্যন্ত নির্বাহ করতে পারছে না যারা আইন পেশায় আছে। খুব খুব মানবতার একটা দিক গ্রাউন্ড সৃষ্টি হয়েছে। এরপর আমরা বোল্ডলি কথা বলছেন প্রশান্ত বাবু, আপনি যথেষ্ট বোল্ডলি কথা বলছেন। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, তার কারণ আরো একটি ইনফরমেশন আমার জানার রয়েছে। নতুন বছরে শুনছি বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের পড়ুয়াদের পাঠ্যপুস্তকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আমার যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সংযোজন এবং বিয়োজন করা হচ্ছে পাঠ্যপুস্তকে। এটা কি রাইট তথ্য? এটা আপনি তো বুঝতে পারছেন, এখানে আপনি পুরো একটা শরীরের মধ্যে যখন আপনার ব্যথা সৃষ্টি হয় শরীরের এক পাশে, এটা তো পুরো শরীরে আপনার ব্যথা করবে। এগুলো তো আমরা তো আপনি যে বলছেন এর চেয়ে আরো মানে জেনারেলাইজ বা পপুলারাইজ বিষয়গুলো ক্রিয়েট হয়েছে, যে এটা তো অস্বীকার করার কিছু নেই। ঠিক আছে, যে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধ এখন তো বাংলাদেশের এখন এমন অবস্থা হয়েছে, জাতির পিতা নিয়ে এখন অনেকে আপত্তি আছে, মুজিববাদ নিয়ে আপত্তি আছে, স্বাধীনতা নিয়েও আপত্তি আছে। আপনি তো অনেক দূরের কথা বললেন, বই পাঠ্যপুস্তক তো অনেক দূরের বিষয়। আমি বলছি শিক্ষা তো জাতির মেরুদণ্ড প্রশান্ত বাবু, শিক্ষা তো জাতির মেরুদণ্ড। সেখানে শিক্ষার মধ্যে যদি ভুল পদার্পণ করা হয় তাহলে তো নেক্সট জেনারেশন কি শিখবে? আপনি হীরক রাজার দেশের সিনেমাটা, আমি মনে হয় সত্যজিৎ রায়ের, আমাদের উপমহাদেশের জন্য উনি আজ থেকে অনেক বছর আগে করে গিয়েছেন। হীরক রাজার দেশের যেভাবে হীরক রাজাকে যেখানে ঈশ্বর তুল্য করা হয়েছে আর বাকি সব ইতিহাস মুছে দেওয়া হয়েছে, ঠিক ইউ ক্যান দ্য সাইন মানে সিনারিওটা হচ্ছে অনেকটা হীরক রাজার দেশে। হীরক রাজার দেশ যেভাবে চলছে, যে সিনারিও দেখাচ্ছে মুক্তিযুদ্ধে কি ওই কি সেই কি, এগুলো আমার দেখার বিষয় নেই। ফর লাইক দ্যাট সেম হিয়ার, দ্য মডেল ইজ দ্য সেম। ইউ কান্ট ডিসক্রিমিনেট, অন্য কিছুর সাথে আপনি ডিসক্রিমিনেট করতে পারো। ভেরি সিম্পল একটা জায়গা চলছে। আসলে যে জায়গাটা আমি ছিলাম, আসলে দেখেন এরপর আমরা দেখছি যে আমাদের একজন পুরোধা, একজন বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, সর্বজন শ্রদ্ধেয় রবীন্দ্র ঘোষ, একজন আইনজীবী, উনি ওনার পক্ষে দাঁড়িয়েছেন। যদিও এখানে আমাদের এক ধরনের ট্যাগিং আমরা দেখেছি, উনি এমন ভাবে বলা হচ্ছে উনি ভারতের দালাল, রয়্যাল এজেন্ট, এই ধরনের ট্যাগিং গুলো দেওয়া হচ্ছে। আসলে বাংলাদেশ একটা দেশ, ভারত একটা দেশ, দুইটা আলাদা দেশ, দুইটা আলাদা একটা সত্তা। এখানে হিন্দুরা পারস্পরিক জায়গা থেকে আছে, প্রত্যেকের মধ্যে আমাদের দেবোত্তর ভূমি আছে, গয়া, কাশী, বৃন্দাবন, আমরা যাই হিন্দুরা, বাঙালি হিন্দুদের মধ্যে একটা পারমার্থিক যে জায়গাটা, সেই বন্ধন থেকে আমরা আসলে ভারতকে অনার করি। ভারতের মানুষও বাংলাদেশকে এই জায়গাটা থেকে কিন্তু সলিডারিটি জায়গাটা আলাদা করে, কিন্তু দুটো দেশই তো আলাদা। কিন্তু এই ধরনের ট্যাগিং এর রাজনীতি, আপনি একজনকে বলছেন যে ভারতের এজেন্ট, আপনি বলতেছে রয়্যাল এজেন্ট, আপনি মিডিয়ায় কথা বলতেছে আপনার ভারতের দালাল, এগুলো হচ্ছে খারাপ জিনিস। আমরা তো আসলে মিলেমিশে আসলে এই জায়গায়, এই ভূখণ্ডে বসবাস করতে চাই, সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। কিন্তু বিষয়গুলো এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে সেটা হচ্ছে হিন্দু মুসলিম যে বিষয়, সেটার মধ্যে চলে আসে। যে এখন হচ্ছে কি আপনার হচ্ছে কি বিষয়টা আর এখন দেশগত বিষয় না, স্থানগত বিষয় না, এখন এটা কমিউনিয়াল বিষয় হয়ে গেছে। এটা এখন এমন পর্যায়ে সমাজে যে পচনটা ধরেছে যে আপনার সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবেন কোথায়? সেই আমাকে ধর্মমোহের লাইন দিয়ে শুরু করেছিলাম, আমাকে আবারও এটা ডিসক্রাইব করতে হচ্ছে। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আর ঠিক সে জায়গায় রবীন্দ্র ঘোষ কি বলছেন একবার শোনাই আপনাদের, তারপর জয়দেব বাবুর কাছে আসছি। দেখুন, 5 বছর আগে এসে প্রত্যেককে আলাদা আলাদা করে চিঠি দিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, আপনারা মানুষের অধিকারের প্রশ্নে, তাদের মৌলিক অধিকারের প্রশ্নে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। আগেও তো এখানে এসেছি, 5 বছর আগে এসে প্রত্যেককে আলাদা আলাদা করে চিঠি দিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, আপনারা মানুষের অধিকারের প্রশ্নে, তাদের মৌলিক অধিকারের প্রশ্নে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। গতকাল এই বক্তব্যটি রেখেছিলেন রবীন্দ্র ঘোষ, অর্থাৎ মঙ্গলবার দিন। আমি ঠিক জয়দেববাবুর কাছে এখানে চলে আসবো। জয়দেববাবু, আমার একটু কনফিউশন আছে, আপনি একটু ক্লিয়ার করে দিন। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল কুণাল ঘোষের সঙ্গে দেখা করলেন রবীন্দ্র ঘোষ, এবং ঠিক তারপরে একটি ঘটনা ঘটলো। ঘটনাক্রমটা এরকম যে তিনি মেডিকেলি অসুস্থ হয়ে পড়লেন। নিঃসন্দেহে এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এই ক্রোনোলজিটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন?
দেখুন, মানুষের শারীরিক অসুস্থতা আইনের ঊর্ধ্বে, অর্থাৎ আমি এখানে কোনো অ্যাজাম্পশন বা একটা যখন এত সংবেদনশীল বিষয়বস্তু, সেখানে আমি আমার মন গড়ন কোনো ক্রোনোলজি স্থাপন করব না। শারীরিক অসুস্থ কিনা সেটা মেডিকেল অফিসাররা সার্টিফাই করবেন যে এসএসকেএম ভর্তি রয়েছেন সিরিয়াসলি। তিনি। হ্যাঁ, তো তাকে ভর্তি নেওয়া হয়েছে মানে তার মেডিকেল গ্রাউন্ড রিয়েলি ব্যাড, নইলে মেডিকেল অফিসাররা তাকে তো অ্যাডমিট করতেন না। অতএব তিনি শারীরিকভাবে অসুস্থ এবং এসএসকেএম তাকে ভর্তি করা হয়েছে। শারীরিক অসুস্থতা আইনের ঊর্ধ্বে, অতএব তিনি অসুস্থ। ডাক্তার যারা আছেন তারা মনে করেছেন ওনাকে অসুস্থ, তাই ওনাকে অ্যাডমিশন দিয়েছেন। উনি শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে আমি কোনো চক্রান্ত, কনস্পিরেসি বা কোনো ক্রোনোলজি আমি অন্তত খুঁজে পাচ্ছেন না। আপনাকে বলতে পারবো না। বেশ, আমি এখানে অবলম্বনের আমি কাছে বুঝতে চলে আসবো। পারাটা না, এখানে বলাটা বাঞ্ছনীয় নয়, আইনত নয়। বেশ, আমি অমলেন্দুর কাছে যাব, সেম প্রশ্ন। দেখুন, সব থেকে বড় কথা আমি যেটা জানতে পারছি, আচ্ছা, প্রথমে আমি একটু থামাই কালকে- অমলেন্দু, আমি একটু থামাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমিও কিন্তু কোনো গন্ধ খুঁজে পাচ্ছি না, ডোন্ট থিঙ্ক দ্যাট। আমি শুধু প্রশ্নটা করছি, না, জানার না, চেষ্টা করছি গন্ধ- কিছু বিষয়। অমলেন্দু, আপনাদের গন্ধ খোঁজাটাই তো কাজ। না, আমি কোনো গন্ধ খুঁজছি না। সাংবাদিকদের না, কাজই তো। না, নো নো। অঞ্জনদা, সব থেকে বড় বলুন। কথা আমাদের কাছে যেটা আমরা জানতে পারছি যে কালকে হয়তো ওদের বাংলাদেশের সুপ্রিম কোর্টে বা তাদের লোয়ার কোর্টে কোথায় জুডিশিয়ারি সিস্টেমে কিছু একটা বন্ধের ব্যাপার আছে। হ্যাঁ, তো সেটা কতটা ঠিক বা ভুল সেটা বাংলাদেশের যিনি আছেন তিনি জানেন হয়তো। তাহলে এটা একটা এই ব্যাপারটা যে আজকে বাংলাদেশ ভয় পেয়েছে, যদি সেই ঘটনা হয় সত্যি, তাহলে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম মানে একটা দেশের ভিত্তি। তাহলে তারা জুডিশিয়ারি সিস্টেমের ভেতরে যদি কোনো জিনিসকে আনা হয়, তাহলে সেটা পাবলিক হতে বা সেটাকে সর্বসমক্ষে আনতে বাধ্য হবে। তার জন্য তারা এই জিনিসটাকে চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানিটা যাতে না হয় কোনো সেটা সর্বতভাবে বাংলাদেশ যারা প্রশাসন আছে তারা চাইছে। এবং আজকে আমাদের দেশে ধরুন অসুস্থতার কথা আপনি যেটা বলছেন, আপনি ক্রোনোলজি দেখছেন কি দেখছেন না সেটা বড় কথা নয়, কিন্তু ইডির বা সিবিআই এর চার্জ গঠনের দিন কালীঘাটের কাকু অজ্ঞান হয়ে পড়েন আদালতের মুখে। হ্যাঁ, যেদিন চার্জ গঠন হবে এটাও তো একটা ব্যাপার, এবং তাকে সঙ্গে সঙ্গে এসএসকেএমেও যেতে হয়। তো এসএসকেএমে গেলে আমাদের রাজ্যে আমরা জানি, যারা রাজনৈতিক ভাবে খবরাখবর রাখি, যে এসএসকেএম এর লালবাড়িতে যাওয়া মানে অনেক কিছু হওয়ার ঘটনা বা কিছু ঘটার ব্যাপার থাকলে অনেকে যায়। সব থেকে বড় কথা, আজকে বাংলাদেশে যে কোনো আইন নেই, বাংলাদেশে কোনো সংবিধান নেই, বাংলাদেশে কোনো সুস্থির পরিবেশ নেই, এটা বাস্তব কথা। কিন্তু পররাষ্ট্র নীতি অনুযায়ী একটা দেশ কখনো আরেকটা দেশের উপরে এইভাবে আগ্রাসন দেখাতে পারে না। তাদের দেশের থেকে, যেটা ৭১ হয়েছিল, কি তাদের দেশের থেকে সমগ্র জনগণের একজন নেতা হিসাবে শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কাছে তারা প্রসেসলি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, তার জন্য তারা সেইভাবে আমাদের দেশ থেকে ৭১ সাহায্য পেয়েছিলেন। কিন্তু এইবারে এই যে ঘটনাটায় এই ঘটনাটায় হিন্দুদের মধ্যে সেইভাবে কোনো আন্দোলন হওয়া, বা এই যে বলছেন প্রশান্ত বাবু ২.৫ কোটি হিন্দু আছে, ২.৫ কোটি সংখ্যা কিন্তু কম নয়। মানুষকে তার অধিকার, তার দেশে তার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক মানুষকে। অন্য একটা রাষ্ট্র সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু আমরা হিন্দু হিসাবে অনেক কিছুই করতে পারি। আমরা হিন্দু হিসাবে এখানে প্রতিবাদ করছি, আমরা এখানে এই যে আপনাদের সাথে চ্যানেলে বসে আলোচনা করছি, আমরা এখানে জনমত তৈরি করছি, আমরা তাদের সলিডিটারি, তাদের সাহস বাড়াচ্ছি বাংলাদেশের হিন্দুদের, আমরা অনেক কিছুই করছি। কিন্তু তার যে সম্মান রক্ষা বা সেখানে তাদের যে বাসস্থান রক্ষা, সেখানে তাদের যে সম্পদ রক্ষা, এগুলো সেখানে যারা বসবাস করেন তাদেরকে ইউনাইটেড হয়ে, একত্রিত হয়ে করতে হবে। তাদেরকে তারা যদি, তাদের যে ছাত্ররা যদি আন্দোলন করে একটা সরকারকে পরিবর্তন করে দিতে পারে, অঞ্জনদা, একটা দেশের, তাদের দেশের ২০ কোটি মানুষের মধ্যে ২০ কোটি তো ছাত্র নয়, ধরুন ২ কোটি ছাত্র যদি আন্দোলন করে একটা সরকারকে পরিবর্তন করে দিতে পারে, তাহলে ২.৫ কোটি হিন্দু আন্দোলন করে বা ইউনাইটেড হয়ে তাদের স্বার্থ রক্ষা করতে পারে। কিন্তু আমরা হিন্দুরা বারবার যেটা বলে এসছি, যেটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, যে আগার हम एक रहेंगे तो सेव रहेंगे, আমরা যদি এক থাকি তবেই নিরাপদে থাকবো। এটাই হিন্দুদের মধ্যে সবসময় অসুবিধা হয়ে দাঁড়ায়। হিন্দুরা সবসময় এক নয়,
তার জন্য এটা নির্বাচনী স্লোগান, বাংলাদেশও প্রমাণ করছে। বাংলাদেশের এটা নির্বাচনী স্লোগান, মহারাষ্ট্রে এক্সিকিউট হয়েছিল। অমলেন্দুদা, এটা সম্পূর্ণ নির্বাচনী একটা প্রচার ছিল। এক সাথ रहेंगे তো সেফ रहेंगे, এটা সম্পূর্ণ নির্বাচনী প্রচারের সঙ্গে আপনি আন্তর্জাতিক বিষয়কে কি করে গুলিয়ে দিচ্ছেন? থাকবে না, এটা এই কথাটা আমরা সচক্ষে প্রমাণ পাচ্ছি, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা প্রমাণ পাচ্ছি, ওটাই বলছি। আমি সব মেনে নিচ্ছি অমলেন্দুদা, আমার শুধু একটি বিষয় জানার রয়েছে। আপনি বলছেন যে কোনো একটি আন্তর্জাতিক বিষয় এইভাবে ভারতবর্ষ কোনোভাবে অ্যাটাক করতে পারে না, সামথিং আই থিঙ্ক আপনি এটাই বলতে চাইলেন। যে বিষয়টা জয়দেববাবু, যেটা জয়দেববাবু কিছুক্ষণ আগেও বলেছিল সার্জিক্যাল স্ট্রাইকের কথা। আচ্ছা, আমি খুব গর্বিত, ভারত নিয়ে আমি সত্যি খুব গর্বিত, কারণ আমি মনে করি ভারতীয়রা মহান হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুনে নিন। আমি সেটাই তো বলছি, তাহলে তো আলটিমেটলি তো বাংলাদেশ থেকে জঙ্গিরা রীতিমতো আসতে শুরু করে দিয়েছে। এখানে কোনো বর্ডারে ভারতে তো বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতে আসতে শুরু করে দিয়েছে। অ্যাটাক করেনি, অ্যাটাক করলে পরে আপনারা অ্যাকশন নেবেন। ওয়েট করে আছেন কতক্ষণ করবে? না, সেটা তো বিদেশ নীতি অনুযায়ী আমাদের দেশের বিদেশ সচিব গেছেন বা ওটা নিঃসন্দেহে অবজার্ভ করছেন। আপনি তো বললেন, এই মাত্র তো বললেন অ্যাটাক করেছিল, তাই জন্য অ্যাটাক করা হয়েছিল। গৃহমন্ত্রীও বিবৃতি দিয়েছেন অঞ্জনদা। হ্যাঁ, অবশ্যই দিয়েছেন। প্রধানমন্ত্রী কি কেন্দ্রীয় সরকারের ব্যাপারটাকে নিয়ে ভাবছে বলেই বিবৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী কি করলেন? প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কি করলেন অমলেন্দুদা? প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন কি? প্রধানমন্ত্রী বিবৃতি দেওয়ার আগেই তো যারা দায়িত্বে আছে তারা দিয়েছেন না। বেশ, আমি সৌমেনবাবু আপনার কাছে আসবো, তার আগে জয়দেববাবু আঙুল তুলেছিলেন, আপনি বলুন জয়দেববাবু অতি সংক্ষেপে, তারপর সৌমেনবাবুর কাছে যাবো। হ্যাঁ বলুন জয়দেববাবু। ছোটবেলায় একটা গরুর রচনা পড়েছিলাম, যে একটা বাচ্চা গরুর রচনা পড়ে গেছে, যা রচনাই আসে না কেন সে গরুর রচনাতেই চলে যায়। তো অমলেন্দু বাবুর প্রত্যেকটা প্রশ্ন আপনি যা করলেন প্রথম থেকে এখনো পর্যন্ত, সেই গরুর রচনারই পুনরাবৃত্তি হলো। আমি একটি কথাই বলবো, যখন মুক্তিযুদ্ধ হয়েছিলেন তখন শেখ মুজিবুর, যতদূর আমার ইতিহাস জ্ঞান আছেন, জেলে ছিলেন। তিনি কিন্তু এই যুদ্ধে সরাসরি ভাবে ছিলেনও না, জেলের বাইরেও ছিলেন না। তার যারা সহচর অনুচর তারা পুরোটা ইন্দিরা গান্ধীর সঙ্গে কোঅর্ডিনেট করেছিলেন এবং পুরো যুদ্ধটা হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটা সমাধান করা হয়েছিল। তো ঘটনাটা হচ্ছে যে এখানে কাকে চাইছেন অমলেন্দু বাবু, যে উনি বলছেন ওখানকার যারা আছে তারা যদি আগের বারে শেখ মুজিবুর রহমানের মতো নেতৃত্ব দেয়। শেখ মুজিবুর রহমান তো তখন জেলে ছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী স্টেপ নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী সেই আশঙ্কা করেছিলেন যে আমাদের যে প্রতিবেশী দেশ, সেখানে যদি উত্তাল হয় আমার নিজস্ব দেশেও তার আঁচ এসে পড়বে। সেই জন্য তিনি স্টেপ নিয়েছেন, নিয়ে তিনি যেটা করেছেন তার জন্য এতদিন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ছিলাম এবং বাংলাদেশ আমাদের একটি পরম বন্ধু, অতি উত্তম বন্ধু হিসেবে আমাদের দেশ হিসেবে ছিল। এবং যতদিন না পর্যন্ত ভারতবর্ষে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে, বুলডোজার বাবা এসেছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, ফ্রিজে কি মাংস আছে দেখা হয়েছে, এই জিনিসগুলো যতদিন না ভারতবর্ষে হয়েছে সংখ্যালঘুদের প্রতি, ততদিন বাংলাদেশেও সংখ্যালঘুদের প্রতি এই অত্যাচার হয়নি। এবং এই যে পুরো জিনিসটা ঘটছে, এটা ভারতবর্ষেও যেভাবে সংখ্যালঘু অত্যাচারিত হয়েছে বা হচ্ছে বা হয়ে চলেছে। আজকেই আমি খবর পেলাম যে মহাকুম্ভে নাকি অহিন্দুদের দোকান দেওয়া নিয়ে সেখানে থুতু এবং প্রস্রাব করা হচ্ছে। একটি একদম সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে অহিন্দুদের মহাকুম্ভে দোকান দেওয়া হবে না, কোনো স্টল লাগাতে দেওয়া হবে না। তো এই যে পরিবেশ ভারতবর্ষেও তৈরি হচ্ছে, এরই আরেকটা এক্সটেনশন বাংলাদেশে হচ্ছে। ঠিক আছে, হচ্ছে, কিন্তু ইন্দিরা গান্ধী যে সাহসটা দেখিয়েছিলেন, সেই সাহসটা যদি এখনকার 56 ইঞ্চি ছাতি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেখান, কারণ বাংলাদেশের যে সিনড্রোম তৈরি হচ্ছে সেটা আগামী দিনে অন্য কোনো দেশের দখলে যেতে পারে বা অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হতে পারে। এবং তারা আলটিমেটলি হিন্দু মুসলমানের প্রশ্নে আমি যাবই না, আমি যাব তারা ভারত বিরোধী। বাংলাদেশে প্রচুর ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী কথাবার্তা, ভারত বিরোধী অ্যাক্টিভিটি চলছে এবং যেটা সরাসরি ভারতের প্রভুত্ব, অখণ্ডতা, সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। সেই প্রশ্নে অন্তত ভারতবর্ষের উচিত একটা ছোট শিক্ষা দেওয়া, নইলে এই বাংলাদেশ যাদের প্ররোচনায় বা যাদের উৎসাহে, যে শক্তির উৎসাহে এত উৎসাহিত হয়ে উঠেছে, তারা আরো পরাক্রমশালী হয়ে উঠবে। কারণ এত কিছু ঘটছে, আপনারা দেখছেন, বাকি বিশ্বের আর কোনো দেশ কি দেখছে না? আর কোন দেশ তো টু শব্দটিও করছে না। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। সেই কনস্পিরেসিটাতে একটা বার্তা যদি ভারত সরকার দিত, বাকি দেশগুলো যেভাবে ইসরায়েল দিয়েছে, যেভাবে রাশিয়া দিয়েছে,
গাজার প্রশ্নে, ইউক্রেনের প্রশ্নে, সেইভাবে যদি ভারত একটা মজবুত উত্তর দিত ইন্দিরা সংক্ষেপে গান্ধীর জয়দেব বাবু। মতন, আমাদের পুরো বৈদেশিক মানে যে মানচিত্র যারা উৎসাহ দিচ্ছে তারাও কিছুটা ভাবতো, এবং বাংলাদেশের যারা বর্তমান শাসক তারাও ভাবতো। এই জায়গাতেই মনে হয় কোথাও ত্রুটি থেকে যাচ্ছে। বেশ, আমি এখানেই সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, আপনি হাত তো তুলছিলেন, আপনার কাছেই আসবো। আমার শুধু একটি প্রশ্ন সংযোজন করবার আছে। আজ জানতে পারছি বাংলাদেশে পাকিস্তানের পতাকাও উঠছে। আমি অত্যন্ত আশঙ্কিত এই বিষয়টিতে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কি হচ্ছে এগুলো সৌমেনবাবু? পতাকা উঠছে নয়, আগামী দিনে বাংলাদেশের নাম পরিবর্তন করে যদি পূর্ব পাকিস্তান বলা হয় তাতেও বিচলিত হওয়ার কিছু নেই। এবং কি বলছেন মনে রাখতে হবে যে শব্দবন্ধ দিয়ে আমি শুরু করেছিলাম, একইভাবে বলছি, খালিস্তানি জঙ্গিদের যে ক্ষেত্রে ভারত সরকার নরওয়েতে, অস্ট্রেলিয়ায়, কানাডায় যে তৎপরতা বা সমস্যাটাকে স্বীকৃতি দেওয়া, রেকগনাইজ করা যেটা করেছিল, এই বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা ভারত সরকার সেই রেকগনিশনটাকে পর্যন্ত দেয়নি। অর্থাৎ তাদের আলোচনা উদ্বেগের বিষয় হিসাবে যেটা আমরা দেখেছি খালিস্তানের ক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি পেয়েছিল, সেই প্রায়োরিটি পর্যন্ত এখনো পর্যন্ত আমার পড়শি দেশের ক্ষেত্রে হিন্দু নির্যাতিত সেখানে উঠে আসেনি। এবং এক্ষেত্রে এই দুর্বলতা আখেরে কোন ডিপ্লোমেসিকে ইঙ্গিত করে সেটা আমাদের বোধহয় আমরা ভারত রাষ্ট্রের ভেতরে যারা রাজনীতি নিয়ে আলোচনা করি তাদেরও ভাববার বিষয় হয়ে এসছে। বেশ, আমি প্রশান্তবাবুর কাছে যাবো। প্রশান্তবাবু, আমি অত্যন্ত উদ্বিগ্ন। বিশ্বাস করুন, ভারতীয় হয়ে আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি। বাংলাদেশে যেসব সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত সাফার করছেন, সেখানে আবারও পাকিস্তানের পতাকা উঠবে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যাই হোক না কেন, ইন্দিরা গান্ধী সেখানে কন্ট্রিবিউশন ছিল, আপনারা সেটা মানেন। কি ঘটছে সেখানে প্রশান্তবাবু? আচ্ছা দেখেন, আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন তো কিন্তু সবাই তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, কিছুটা মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এই মানুষগুলো কত পার্সেন্ট ছিল? যদি আমরা ধরি মুক্তিযুদ্ধের পক্ষে 70%, ওরা ছিল 30%। কিন্তু জনমিতিতে দেখছি যে যে তখন 1971 হিন্দুরা ছিল অলমোস্ট 23%, তারা এখন কমে হচ্ছে গিয়ে 7%, অলমোস্ট 15% কিন্তু ল্যাক আছে। তাহলে 30% আর 15%, 45%। আবার যারা 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 আপনার এই তখন এই সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তারা কিন্তু ওই যে 1:2, মানে ওরা একটু শিক্ষিত থাকে, তাদের জনমিতি একটা দুটা সন্তান। আর যারা অশিক্ষিত মানুষ আমরা দেখছেন বা মেট্রিকাটে মানুষ, তারা কিন্তু 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন করে। যার কারণে এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি অলমোস্ট এটাকে আমরা বলতে পারি 50-50 না হলে 40-60% হয়ে গেছে। যার কারণে এই সমস্ত প্রশ্ন আসবেই। পতাকার প্রশ্ন আসবে, জাতীয় পতাকার প্রশ্ন আসবে, জাতীয় সঙ্গীতের প্রশ্ন আসবে, জাতীয় পিতার প্রশ্ন আসবে, বিভিন্ন দেশের কথা চলে আসবে। ভেরি একটা সিম্পলাইজড বিষয় হয়ে গেছে বিষয়গুলো। তো এগুলো নিয়ে এগুলো আসবে, যেহেতু পচন শুরু হয়েছে, আপনি ঘুরে ফিরে এই বিষয়গুলো আসবে, বিভিন্ন ইস্যু আসবে। এগুলো নিয়ে আসলে আমাদের কনসার্নের চেয়ে আমার মনে হয় আমাদের ফোকাস দেওয়া উচিত, সেটা হচ্ছে কি হিন্দু সলিডারিটির বিষয়ে ফোকাস দেওয়া উচিত। আপনারা বিভিন্ন ইস্যু বলছেন, আমি জিনিসগুলো অবজার্ভ করছি, কিন্তু আমরা যে একটা জিনিস বলছি না যে হিন্দু সলিডারিটির কথা বলছি না, মানুষ মরছে, আপনারা সেই জায়গায় আপনারা ব্যতীত নন। এই জায়গাটা আমি একটু মানে খুব ব্যথিত হলাম। আজকে হিন্দুরা 1947 থেকে বেল্টে বাঙালি হিন্দুরা আজকে শূন্যের পর্যায়ে। আমি ওইদিন একটা প্রতিবেদন দেখছি যে বাঙালি হিন্দুরা আজকে কমতে কমতে দন্যদশা কোথায় থেকেছে। আজ তাদের যে প্রতাপ প্রপত্তি, তাদের যে রাজত্ব, তাদের যে আজকে যে আমরা জমিদারি প্রথা, তারা এগুলো হাঁটতে হাঁটতে আপনার শেষ হতে 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 তারা এখন রাস্তার একদম মানে একদম কুলে ঠেকেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ধর্ম পরিবর্তন করানো হয়েছে। এই তো জোর জবরদস্তি, আপনি ধর্ম পরিবর্তন, লাভ জিহাদ, ট্র্যাকিং, আপনার ধর্ষণ, এগুলো তো মানে একটা পচনের বিষয়। আপনার তো যখন আমি আপনাকে শুরুতেই বললাম, যখন পচনটা যখন শুরু হয়েছে, এই ক্রনোলজিটা তো চলতে থাকবে। হত্যা, ভাঙচুর, বিভিন্ন দোকান লুটপাট, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, এগুলো তো চলবে। মন্দির ভাঙচুর, এগুলো তো মানে এগুলো তো আপনি বলে শেষ করতে পারবেন না যে আজকে আজকে এই জায়গায় হচ্ছে, কালকে ওই জায়গায় হচ্ছে, পরশু। এগুলো তো চলবে, এটা নন স্টপ প্রসেসের মধ্যে চলবে।
কারণ প্যাটার্নটাই আসলে ওই জায়গায় চলে গেছে, প্ল্যাটফর্মটাই ওই জায়গায় চলে গেছে, সিচুয়েশনটা ওই জায়গায় চলে গেছে। আপনি এগুলো অস্বীকার করতে হবে, পতন যেহেতু শুরু হয়ে গেছে এগুলো চলবে, তাহলে নন স্টপ চলবে। সেই জায়গাটাই আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে যারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা কি আহ্বান করবো, যারা হিন্দু মাইথোলজিতে বিশ্বাস করে, যারা সলিডিটির বিশ্বাস করে, যারা ইউএনও জাতিসংঘের পিস কিপিং এ বিশ্বাস করে, সবাই একসাথে আসলে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। কোন পার্টিকুলার দেশের চেয়ে মানুষ, সংগঠন, অর্গানাইজেশন যদি পাশে দাঁড়ায়, আমার মনে হয় হিন্দুদের এই যে অচিরের যে সমস্যাটা, এটা আমরা খুবই তাড়াতাড়ি সলভ করতে হবে। জাতিসংঘ এখানে মারাত্মক একটা ডায়ামিটার ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন ধরনের দূতাবাস এখানে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। হিন্দু কমিউনিটি যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, অস্ট্রেলিয়ায়, আমাদের ইউকে তে, আমাদের লন্ডনে, আমাদের আমেরিকাতে, আমাদের ফিজিতে, আমাদের মরিশাসে, সুরিনামে, আমাদের আফ্রিকাতে, এই জায়গাগুলোতে যারা সবাই আমাদের একসাথে সলিডারিটি বিল্ডিং করতে পারে, আমাদের হিন্দুদের যে সমস্যা, বারোয়ারের যে সমস্যা, এটা আমরা অনেকখানি আমরা লাঘব করতে পারবো। যে আজকে আমাদের হিন্দুদের যে বিভিন্ন পদে যে যে এক ধরনের যে প্রতিবন্ধকতা, যে ঘায়াল করার সৃষ্টি হয়েছে, এটা আসলে এটা ব্যথিত হওয়ার মতো বিষয়। এবং এই জায়গায় আপনি যদি এই জায়গায় না আসলে আসলে জিনিসগুলো অনুধাবন করতে পারবে না, কারণ আপনার কাছে জিনিসগুলো অন্যরকম মনে হবে। কিন্তু যখন রিয়েলিটিতে আসবেন, গ্রাউন্ড রিয়েলিটিতে আসবেন, তখন আপনি আসলে পুরো জিনিসটা আপনি দেখতে পাবেন। প্রশান্তবাবু বিশ্বাস করুন, আমি আপনার প্রত্যেকটি শব্দ বন্ধ অত্যন্ত মাইনুটলি শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। বিশ্বাস করুন, আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে ঠিক দুদিন আগে প্যানেল ডিসকাশনে বাংলাদেশ নিয়ে একজন অ্যাডভোকেট জুড়েছিলেন, তিনি একজন বিএনপি সমর্থক। তিনি ঠিক আপনার কথাগুলোর উল্টো কথাগুলো বলছিলেন। তিনি বলছিলেন সেখানে সংখ্যালঘু কোনোভাবেই নির্যাতিত হচ্ছেন না। আমি চেষ্টা করব আগামীকাল অথবা তার পরের দিন, যেভাবেই হোক, বাংলাদেশ রিলেটেড চিন্ময় কৃষ্ণ দাসের আগামীকাল শুনানি রয়েছে, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে টপিক রাখার এবং বিএনপি সমর্থক এবং আপনাকে প্যারালালি পাশে বসে প্যানেল ডিসকাশন করানো। তার কারণ একদিকে আপনি বলছেন সেখানে নিধন হচ্ছে, নির্যাতিত হচ্ছেন, অন্যদিকে বিএনপি সমর্থক বলছেন সেখানে কোনো রকম নির্যাতন হচ্ছে না। একেবারে সামনাসামনি ফেস টু ফেস কথা হয়ে যাবে। আমি এখানে একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। আপনাদের আমি একটু করে বলি, এই আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে হিন্দু নির্যাতনের কোনো প্রকার ডাটা নেই, আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করুন মেইন স্ট্রিম মিডিয়া নয়, আমরা কন্টিনিউয়াস দেখিয়ে গিয়েছি প্রশান্ত বাবু, কোনো ডাটা নেই। আপনার কোন পত্র পত্রিকায় হিন্দুদেরকে নিয়ে নির্যাতন হচ্ছে এই জিনিসটা প্রকাশ করবেই না। হিন্দুদের ঘরে যে অগ্নিসংযোগ, আমরা কথা দিচ্ছি আগামীকাল যদি আপনার সময় থাকে আপনার সঙ্গে ডিসকাশন হবে। আপনাদের সোশ্যাল মিডিয়ার যে বিষয়, সোশ্যাল মিডিয়ার যে নর্মস, এখন সোশ্যাল মিডিয়ার পাস তো আপনি গলা চিপতে পারবেন না। এখন সোশ্যাল মিডিয়া কি হচ্ছে, এটা আপনি যতটুকু ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, সাথে সাথে চলে আসে। আগামীকাল আপনার আমন্ত্রণ রইল আমাদের এই ডিসকাশনে প্রশান্ত বাবু, আগামীকাল আমন্ত্রণ রইল এবং বিএনপি সমর্থককে আমরা পাশাপাশি বসিয়ে রেখে আলোচনা করব। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের চারজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো অবলেন্দু বাবুকে। অবলেন্দু বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বাংলাদেশে আজকে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, আমাদের হিন্দু হিসাবে ভারতবর্ষ থেকে এর তীব্র প্রতিবাদ আমাদের দলীয়গতভাবে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বিরোধ প্রদর্শন করেছেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা, হিন্দু সংগঠনের বিভিন্ন সামাজিকভাবে যে আন্দোলন হয়েছে তাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এবং ভারত সরকারও এটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। সব থেকে বড় কথা, এই ঘটনা যে আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি একত্রিত না হয় তাহলে পশ্চিমবঙ্গেও হতে পারে, সেটা বাংলাদেশে বসে প্যানেলে যোগ দেওয়া আমাদের প্রশান্ত বাবুও স্বীকার করছেন। তো পশ্চিমবঙ্গবাসীর জন্য এবারে আমাদের ভাবতে হবে, শুধু বাংলাদেশ ভাবলে হবে না। পশ্চিমবঙ্গেও আমরা নিরাপদে নেই, এটা বাস্তব। আর পশ্চিমবঙ্গে কলকাতার মেয়রের মতন অনেক মানুষ তলায় তলায় তাদের সংখ্যা বাড়িয়ে জয়দেবদা আজকে আমাদের মধ্যে উপস্থিত হাসছেন, তাদের উত্তরসূরিদেরকেও আঘাত করার জন্য আমি আর সময় দিতে পারছি না। আমি সমস্ত প্যানেলিস্টদের থেকে একটু পারমিশন নিয়ে একেবারে অন্তিম লগ্নে রয়েছি, তাই জন্য আমি সবাইকে 30 সেকেন্ডস করে শুধুমাত্র সময় দিতে পারবো। আমি সো সরি। আমি সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমার 30 সেকেন্ডের মধ্যে এটাই বলার, আমরা যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখন হচ্ছে আর আমরা সহ্য বা ভাষণ অভিনয় চাই না, আমরা অ্যাক্ট চাই, অর্থাৎ সক্রিয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার নয়, আমরা বাস্তবায়ন চাই।
বেশ, আপনি আপনি নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আত্মীয় বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ ভারত বিরোধী কার্যকলাপ বা ভারত বিরোধিতায় মত্ত হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা যে আমরা ডিফেন্সে খরচা করি, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা ডিফেন্স রাখা হয়েছে, আমরা দাবি করছি সেই সমস্ত ভারত বিরোধী শক্তিগুলোকে সমূলে উৎপাটিত করা হোক এবং নির্মূল করা হোক এবং অখণ্ড ভারত তৈরি করা হোক এবং ভারতবর্ষের সীমানাকে বর্ধিত করা হোক, ভারতবর্ষের সীমানাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হোক। যেখানে যেখানে মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ বা ভারত বিরোধী কথা হবে, সেখানেই ভারত আক্রমণ করুক। বেশ, আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি। প্রশান্তবাবু, আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ অনেক মানুষই আসলে আমাদের হিন্দুদের যে নির্যাতন নিয়ে কথা বলছে, কিন্তু খুব দুঃখের জায়গা আছে। আমরা দেখতে পারলাম যে পশ্চিমবঙ্গের মেয়র মাননীয় ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ যারা আছেন, প্রকাশ্যে এই যে হিন্দুদেরকে নিয়ে বলে ওদের বিষয় ওই বিষয়, এই যে বিষয়গুলোকে মানে সাম্প্রদায়িক জায়গায় রাজনীতির যে জায়গায় নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো থেকে আমরা যদি আসলে যদি উত্থাপন যদি না করতে পারে, যে আমরা যদি জায়গায় যদি আমরা না আসতে পারি, আসলে আমরা কিন্তু পুরোটাই আপনার মূল কথা আমরা বুঝতে পেরেছি। একেবারে অন্তিম লগ্নে রয়েছি। আমি ক্ষমা প্রার্থী, অনেককে সময় দিতে পারলাম না ঠিকঠাক ভাবে, কিন্তু একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যা 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে এই স্পেশাল শেষ করব। আগামীকাল প্যানেল ডিসকাশন থাকবে চিন্ময় কৃষ্ণ দাসের মামলা শুনানি নিয়ে। অবশ্যই মিস করবেন না, তার কারণ আগামীকাল বিএনপি সমর্থক এবং প্রশান্ত বাবুকে আমরা পাশাপাশি রাখবার চেষ্টা করবো। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।